আমার বিয়ে হয়েছে আজ 15 বছর। আমার হাজবেন্ড আজ আমাকে গিফট হিসেবে দিয়েছে ডিভোর্স পেপার। কি শুনে অবাক লাগছে তাই না? কিন্তু এটাই সত্যি। আজ আমাদের 15 বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটেছে 17 বছরের ভালোবাসার। অবশ্য তার তরফ থেকে ভালোবাসার সমাপ্তিটা ঘটেছে বোধহয় আরও আগে, না হলে কি ডিভোর্স নামক সারপ্রাইজটা এভাবে দিত। যেই মুখ দিয়ে একে দিন 3বার কবুল বলেছিল, আজ সেই মুখ দিয়ে 3বার তালাক উচ্চারণ করেছে নির্দ্বিধায়। 15 বছরের সংসার জীবনে আমাদের কোনো সন্তান হয়নি। অসংখ্য ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ফল পাইনি। প্রত্যেকটা ডাক্তারের একই কথা, আমাদের দুজনের একজনেরও কোনো সমস্যা নেই। সন্তান জন্মদানে আমরা দুজনেই সক্ষম, অথচ আমাদের সন্তান হয়নি। কত নামাজ রোজা কত মানত করছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দান করেনি। সন্তান না হওয়া নিয়ে আমার প্রাক্তনকে কোনো অভিযোগ ছিল না আমার উপর। সে সবসময় আমাকে ভরসা দিয়ে গেছে, সান্ত্বনা দিয়েছে। সে বলতো তার সন্তান চাই না, আমি থাকলেই হলো। অথচ আজ এই সন্তান না হওয়ার জন্যই সে আমাকে ডিভোর্স দিয়ে দিল। গত 2 বছর ধরে আমি তাকে চিনতে পারি না। সে এক অন্য মানুষ হয়ে গেছে। সে এখন আমাকে সহ্য করতে পারে না। বাড়িতে থাকলে তার মেজাজ খিটখিটে আর গরম হয়ে থাকে। অকারণে আমাকে গালাগালি করতো, মারার জন্য তেড়ে আসতো। কতগুলো দিন পেরিয়ে গেছে, আমি তার বুকে মুখ গুজে ঘুমাইনি, আর কোনো দিন ঘুমানো যাবে না। সব কিছুর সমাপ্তি হয়ে গেছে। 17 বছর আগে কিভাবে যেন তার প্রেমে পড়ে গিয়েছিলাম মাত্র 15 বছর বয়সে। 2 বছর গভীর প্রেমে হাবুডুবু খাওয়ার পর আমরা পালিয়ে বিয়ে করেছিলাম। পালিয়ে বিয়ে করার কারণ হচ্ছে বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছিল। তাকে ভালোবেসে তার হাত ধরে ঘর ছেড়ে আমি হারিয়েছি আমার পরিবার। 15 বছর হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে যাই না। সেখান থেকেও কেউ আসে না। আমার উপর তীব্র রাগ অভিমান জমে আছে কিনা। আমার শাশুড়ি আমাকে পছন্দ করতেন না প্রথম থেকেই। আমি ওনার মেয়ে হয়ে ওঠার চেষ্টা করলেও তিনি আমাকে মেয়ে তো দূর, ছেলের বউ হিসেবেও মানতে নারাজ। উনি বাড়ির কুকুরটার সঙ্গে ভালো আচরণ করলেও আমার সঙ্গে কোনো দিন করেনি। তিনি আমার সঙ্গে এমন আচরণ করতেন যেন আমি রাস্তার কুকুর। ভালোবাসার মানুষটির জন্য সবকিছু মুখ বুজে মেনে নিয়েছিলাম। শাশুড়ি আর কত বছর থাকবেন? সারা জীবন যার সঙ্গে সংসার করব সেই মানুষটা তো আমাকে ভালোবাসে। বাচ্চা না হওয়া নিয়ে আমার শাশুড়ি রোজ আমাকে গালাগালি করতেন। পাড়ার মানুষদের কাছে সবসময় বদনাম করতেন। আমার প্রত্যেকটা কাজে ভুল ধরতেন। যত নিখুঁতভাবে কাজ করি না কেন, আমি রান্না করলেও সে পছন্দ করবে না, আমার রান্না নাকি ভালো হয় না। বাবা মাকে তুলে সবসময় গালি দিত। বাবার বাড়ি থেকে কিছু আনিনি সেটা নিয়েও খোঁটা দিত। 15টা বছরে আমার জীবন অতিষ্ঠ বানিয়ে দিয়েছে সে। যাকে ভালোবেসে নিজের ঘর ছাড়লাম, পরিবার ছাড়লাম, আজ সে আমাকে ছেড়ে দিয়েছে। ভীষণ কষ্ট হচ্ছে। সংসারের প্রতি মায়া জন্মে গেছে। নিজের কত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সংসারের জন্য জিনিসপত্র কিনেছিলাম। ভাবতাম আমারই তো থাকবে সারা জীবন।
লাস্ট 1 বছর মা ছেলে মিলে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছিল। তারা হয়তো চাচ্ছিল আমি নিজে থেকেই তাদের বাড়ি ছেড়ে চলে যাই, কিন্তু আমার তো যাওয়ার জায়গা নেই। আর কেনই বা যাব? এখন রাত প্রায় 12টা বেজে গেছে। আমি রাস্তায় বসে আছি। কোথায় যাব কিছু বুঝতে পারছি না। যাওয়ার জায়গাও তো নেই। পড়াশোনা করা হয়নি, মাত্র এসএসসি পাস। কোনো জবও করতে পারবো না। বেঁচে থাকতে ইচ্ছে করছে না আর। দম বন্ধ হয়ে আসছে আমার। শরীর কাঁপছে থরথর করে। কি করব? কোথায় যাব? কিভাবে বেঁচে থাকবো? গত রাতের পোস্ট এটা। অরূপা নিজে হাতে কাঁপতে কাঁপতে পোস্টটা লিখেছিল গত রাতে রাস্তার কিনারে রোড ব্লকের উপরে বসে। গত রাতে থেকেই পোস্টটা বিভিন্ন পেজে আর গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। প্রায় প্রত্যেকটা পোস্টের কমেন্ট বক্সে চেক করেছে অরূপা। অনেকেই তাকে ভালো ভালো পরামর্শ দিচ্ছে, অনেকে আবার বিশ্রী কিছু কথাও লিখেছে। একটা কমেন্টে এমন, লাঙ্গের হাত ধরে বাবার বাড়ি ছাড়ছো, এখন যেহেতু লাঙ্গেই বাড়ি থেকে বের করে দিয়েছে, যাওয়ারও নাকি আর কোনো জায়গা নেই, তাহলে পতিতাবৃত্ত করতে চলে যা। দুবেলা ভালো মন্দ খাইতে পারবি। তোদের মতো মেয়েগুলোর সঙ্গে এমনই হওয়া উচিত। একদম ঠিক হয়েছে। ভালো ভালো কমেন্টগুলো তেমন একটা প্রভাব ফেলতে পারেনি অরূপার উপর। প্রভাব ফেলেছে বাজে কমেন্টগুলোই। ভগবর হৃদয়ে আরো বেশি দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিল অরূপা। রোড ব্লকের উপর হাতের ফোনটা রেখে সোজা হয়ে দাঁড়ালো। ব্লকের পাশেই তার কাপড়ের ব্যাগটা অবহেলায় পড়ে আছে। গত রাত থেকে এখানেই বসেছিল অরূপা। তার সামনে দিয়ে কত গাড়ি এলো গেল। অনেকে জিজ্ঞেস করেছে সে কোথায় যাবে। দূরের রাস্তায় তাকিয়ে রইল অরূপা। একটা ট্যাক্সি ছুটে আসছে দ্রুত গতিতে। কোনো মেয়ের জীবন তার মতো না হোক। চোখে ভাসছে বাবার চেহারা, কানে ভাসছে তার বলা শেষ কথাগুলো। আজ যদি প্রেমিকের হাত ধরে বাবার বাড়ি থেকে না পালাতো, তাহলে বাবার বাড়িতে গিয়ে উঠতে পারতো। এখন কোন মুখে গিয়ে সেই বাড়িতে উঠবে? অরূপা চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিল। তারপর পা বাড়িয়ে এসে দাঁড়ালো রাস্তার উপর। ট্রাক গর্জন তুলে এগিয়ে আসছে। অরূপার চোখ জোড়া বন্ধ। তার কানে কোনো আওয়াজ পৌঁছাচ্ছে না। এই মুহূর্তে ট্রাক ধাক্কা দিবে, সেই মুহূর্তে এক জোড়া হাত অপরূপাকে টেনে সরিয়ে নিল রাস্তার উপর থেকে। অরূপার সহায় হাতের জোড়ার মালিক রাস্তায় আছড়ে পড়ল, টাল সামলাতে না পেরে। অরূপার মুখ তুলে তাকালো পাশে পড়ে থাকা মানুষটার দিকে। তার বাবা, হ্যাঁ, মানুষটা তারই বাবা। অরূপা পলকহীন তাকিয়ে রইল বাবার মুখের দিকে। তার বাবার চুলদাড়ি পেকে গেছে, চামড়ায় ভাঁজ পড়তে শুরু করেছে, চেহারা আতঙ্কে স্পষ্ট। ঠোঁট ভেঙে কান্না এলো অপরূপার। তার বাবা রুহ আমিন প্রান্তিক দ্রুত উঠে দাঁড়িয়ে তাকে টেনে তোলার চেষ্টা করে আতঙ্কিত গলায় বললেন, এইসব কি করতে যাচ্ছিলি অরূপা? বাবার মুখে সেই চিরচেনা ডাকটা শুনে ডুকরে কেঁদে উঠল অরূপা। বাবার পা জোড়া জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আব্বা, আমাকে মাফ কইরা দাও। আব্বা, আমি অনেক বড় ভুল করছি। আব্বা, আমি তোমার অবাধ্য হইয়া তোমারে কষ্ট দিয়েছি, মানুষের সামনে ছোট করছি, আমারে মাফ কইরা দাও আব্বা। ওঠ এখান থেকে, বাড়িতে চল। অরূপা কাঁদতে কাঁদতে বাবার মুখের দিকে তাকালো। রুহুল আমিন প্রান্তিক মেয়েকে টেনে তুললেন নিচ থেকে। ইতিমধ্যে রাস্তায় জ্যাম হয়ে গেছে। এক হাতে মেয়ের হাত ধরে রেখে অন্য হাতে ফোন আর
কাপড়ের ব্যাগ নিলেন। মেয়েকে নিয়ে একটা সিএনজিতে উঠে বসে বাড়ির ঠিকানা বললেন। সিএনজি চলতে শুরু করলো গন্তব্যের উদ্দেশ্যে। বেশি দূর নয়, 2টো গ্রাম পরেই রুহুল আমিন প্রান্তিকের বাড়ি। অপরূপা এখনো কাঁদছে। রুহুল আমিন প্রান্তিক মেয়ের শরীর ঘেঁষে বসে মেয়েকে জড়িয়ে ধরলেন এক হাতে। অপরূপা বাবার কাঁধে মাথা রেখে আরো বেশি কান্নায় ভেঙে পড়ল। মেয়ের এমন কান্নায় রুহুল আমিন প্রান্তিকের কঠিন হৃদয় গলে চোখে অশ্রু জমেছে।